ওনারা ইসলামিক রাষ্ট্রই ঘোষণা করতে চলছে আগামী এক সপ্তাহের ভিতরে। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ করে কেন বললাম যে ইসলামিক রেভলিউশনের পথে বাংলাদেশ। জি, আপনারা সকলেই জানেন, কেউ বাকি নেই, যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সারা বাংলাদেশে কি ঘটেছে এটা আপনারা সকলেই জানেন। এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির, প্রথম আলো এবং ডেইলি স্টার, এগুলোতে ব্যাপক আক্রমণ হয়েছে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাপ চাইয়া 20 মিনিটের সময় নিয়া যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন। আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম। কেন রে বাবা, গত 16 মাসে প্রেস ফ্রিডম ছিল না? আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই, কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই, কোনো পত্রিকা অফিস দখলও করে নাই। এমনকি ইনকিলাব, নয়া দিগন্ত, এগুলোর অফিসও দখল করে নাই। দিনকাল অফিস দখল করে নাই, কিন্তু চলছে না। তো তখন বাকস্বাধীনতা ছিল না, এখন বাকস্বাধীনতা আছে। এখন অফিস যদি পুড়ে যায় তাতে কার কি করার আছে? তো প্রথম আলো আর ডেলি স্টার এবং প্রথম আলো কেউ জ্বালাইছে এইটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম, এত লাইভ দেখলাম, আমি দেখি নাই। আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম, মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে, যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, পুরো বিল্ডিং ভস্মীভূত সেই শর্ট সার্কিটের আগুনে। সূত্র ডেইলি স্টার। কতক্ষণ পরে দিয়ে যাবার প্রথম আলোর একটা নিউজ, সেটা কি, যে বিড়ির আগুনে, কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে, আগুন ধরে বিল্ডিং ভস্মীভূত। সূত্র প্রথম আলো। তো সুতরাং পাবলিকের দোষ দাও কে? তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট, নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো, ঠিক না? তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, প্রথম আলো রয়ে গেছে, আমি মতিউর রহমান রয়ে গেছি। হ্যাঁ, আর ওই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পড় সোয়ার দিল চুলটাই না, নুরুল কবিরা, আমার তো বড় ভাল লাগছে। এইসব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত। ছায়ানট ভাঙিয়া দিছে, এটা ভাঙিয়া দিছে, ঠিক আছে। আর 32 নম্বরের ভাঙা বাড়ি, এইটা নিয়ে দেখেছি কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করে বলাবে না, 32 আবার আঙ্গুল, 32 আরে হারামজাদারা, ওটার আছে কি? ওটার বাকি যা আছে ওইটি ভাঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপায়া মাটি লইয়া যাও গা। কোনো সমস্যা নাই ভাই, আপনাদের যা যা ভাঙার, যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই, কোনো সমস্যা নেই। আপনারা করতে থাকেন, এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন। এই যে কালকে একটা হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন। আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা কইতেছে আমার ছেলে তো বাটন ফোন চালায়। তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন, বাটন ফোন চালায়, সে আবার ফেসবুকে কোথায় নবীজির ইয়ে করলো, যে বেটা বাটন ফোন চালায়, এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই, এইটা আমি জীবনে শুনিনি। তো হাদি ভাই মারা গেলেন, হাদি ভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত 4 দিনের ভিডিও তো বলছিলাম। 12 তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই অমুক তমুক মারে নাই, হাদিকে মারছে ইসলামিস্টরা, এটা আপনাদের বারবার বলতেছিলাম। এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয়, শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে। তো ঠিক করে দিল। তো এখন আপনার বলুন ভাই শুক্রবার কই গেছে, এটা তো বৃহস্পতিবার রাতে, আরে বৃহস্পতিবার রাতে 12টার পরেও চলছে, শুক্রবার আইসা গেছে, 24 ঘন্টা আগ পিছ হয়েছে। যেটা হয়তো আমি বলছি শুক্রবার, সেটা তো আর একদিন আগে করে দিছে। ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের, আক্রমণ হয়েছে। এবং চিটাঙেরটা আক্রমণ হবে এটা আমি কিন্তু বারবার বলছিলাম, হয়েছে। এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে, সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে, মুফতি এজার। এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন, মুফতি এজার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন, ওই মুফতি আজহারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ, ভালো নিউজ আসবে। তার মানে মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে। সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে,
এতে আমার কোনো দুঃখ নাই ভাই, ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি। বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের কি দরকার, পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাই দাও, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না, সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাই করে জ্বালাই দাও, আমার কোনো সমস্যা নেই। পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা 20 ফিট দেওয়াল তুলা দাও উপর করে, ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দাও, পয়সা লাগলে আমরা দিব, তুইলা দিয়া ফুল ব্লক করে দাও, ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমরা ভারতের কোনো কিছু চাইও না, আনবো না, খামো না, দামও না, বন্ধ করে দাও। এবং এইটা করা উচিত আমার মনে হয় আর কি। সুতরাং ভাই ভেজাল কমবে, আমার কথা হচ্ছে ভেজাল কমান, আপনারা যা যা ভাইঙ্গা যা যা ব্লক করে ভেজাল কমাইতে পারেন ভেজাল কমান, পাবলিক শান্তিতে থাক। তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আজকে ভোর 9টার পর থেকে হেফাজতের আমির, তারপরে আপনার চরমনায়ের আমির, আরো ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে। যেহেতু জামাত নাই, কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে, কারণ পিছন থেকে তো ঘটাইতেছে জামাত। এই জন্য ধরি মাছ নাচুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায়, লন্ডনে, এখন লন্ডনে আছে। তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে, যমুনা অভিমুখে একটা মিছিল যাবে। এরপরে আপনার আমাদের সেনা প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন, এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে, ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে, ইসলামিক বিপ্লব ঘটবে এখানে। এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে, পরশু থেকে বা তরশু থেকে, এই ধরেন সপ্তাহখানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে। সুতরাং ইসলামিক রেভলিউশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, মানে রেভলিউশন অফ ইসলাম। ঠিক সেই ইরানের মতো হইতে পারে, অথবা অন্য আরও দুই একটা মনে হয় ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে, ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা, যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে। এবং এর মধ্যে আজকে যদি নাও হয়, হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে, তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে। এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে। সুতরাং আমি আগেও বলছি ভাই, আক্রমণ হোক ভাঙুক, আমার কোনো সমস্যা নাই। যেমন ভারতীয়দের এখন, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মৌলবাদীদের কাছে আছে। কে কোথায় কি খান, কি চাকরি করেন, কোন দোকানে যান, কোথায় যায় চা খান, ভারতীয়রা আপনাদের সবাই জানে। সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে। আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে, আপনারা দেখছেন, যে আওয়ামী লীগ যেখানে পাও, মাহফুজ সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো, লাশের বদলে আমরা লাশ নেব। উনি কিন্তু লাশ নিতে যাচ্ছেন, তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশন কিন্তু এইটা, যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায়। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে, না হলে ইসলামী রেভলিউশন হবে না। সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে, ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে। আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া এসে আমারে ক্ষমতায় বসাই দিয়ে, না, ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে? ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো, যাই সে আপনার দেশ দখল করে ক্ষমতায়। ইন্ডিয়া প্রয়োজনে এর 7 সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আর একটু বেশি, একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে, এর দূর করতে পারে, এর বেশি করবে না। আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা যায়, না, আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহুত, এর চেয়ে বেশি কিছু আশা করেন না। কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু, সুতরাং আশাও করেন না, এই আশা বাদ দেন। আপনারা যেহেতু কিছু করতে পারবেন না, গড্ডালিকা প্রবাহে গা ভাসান, যেমন গত 15 বছর ভাসাইছিলেন। মৌলবাদীদের উত্থান দেখেছিলেন, 1.5 লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন, বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন। এখন আর কি, সেটা তো আপনারাই আনছেন। এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন, এটা তো আপনারাই আনছেন। সুতরাং এটা মানিয়া লইয়া, রিয়েলিটি মানিয়া লইয়া, তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগায়া যান। কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা। যতই বলেন যে জঙ্গি মঙ্গি, এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন, আপনাদের বাইরে কেউ হয় নাই। বাকি আরও কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খুলে যাবে, অনেকে গালাগালি শুরু করবে। কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না, মানে আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই। এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা। কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না, তাহলে আমি বলবো 560টা মসজিদ কেন করছিলেন? এই যে কওমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন? হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন? বড় বড় ওয়াজ মাহফিল
ওই তাহেরি মাহিরেদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল? আপনারা। সভাপতি কারা ছিলেন? আপনারা ওখানে, না? ওয়াজ মাহফিলের সে তো আপনারাই করছেন। এখন স্বীকার করবেন না কেন? বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই। বাংলাদেশের মানুষের টেনশন একটা, যে একটু শান্তিতে থাকতে চাই। এবার সেটা ইসলামী বিপ্লব হোক, ইসলামিক দেশ হোক, আর ওই ইহুদির দেশ হোক, তাতে কারো মাথা ব্যথা নাই। তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই। বাঙালির মাথা ব্যথা নেই। বাঙালি চুপচাপ তো কইরা যান আপনারা যা ইচ্ছা। সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা। যতই কাউ কাউ রাও রাও করেন, কোনো কাজ হবে না। ওনারা ইসলামিক রাষ্ট্রই ঘোষণা করতে চলছে আগামী 1 সপ্তাহের ভিতরে। পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100, 200, 150 লোক গিয়ে এখানে মব তৈরি করবে এবং বাকিরা হুজুগে মাতাল হয়ে, এটা ডোমিনো এফেক্ট তাই হয়। কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে। এই ডোমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে। এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। কারণ আমার আপনার প্রত্যেকের জীবনী ঝুঁকির মুখে। আমরা সকলেই বিপজ্জনক অবস্থা আছে এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে। এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসকে গালি দেন, এটা দেন, ওটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। ওসমান হাদির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে। এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাউর। আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটা মব শোডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে। মানে জাস্ট মূর্খরা চলে যাবে 32 নম্বর ওই ভাঙাটা ভাঙতে, কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি, অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে, পুলিশের গোয়েন্দা সংস্থা জানে, সকলেই জানে। এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না। তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম, দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। যদি আল্লাহ দয়া না করেন, তাহলে বিশেষভাবে যদি আল্লাহ তাকে মাফ না করে থাকেন, তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না। এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে, যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে, এটা আমরা সকলেই জানতাম। জানার পরেও সরকার এই ব্যবস্থা, কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে। আপনারা দেখবেন যে একেবারে শুরুতেই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন। মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা শালা লাল বদর, এখন তুই বুঝগা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর 24-এর 5ই আগস্টের আগে আগে এবং পরে পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন, সেই আমাদের বন্ধু বান্ধব লাল বদররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার ঝাড়া দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প। এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন। এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে, এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, কানাডায় আছে কয়েকজন, ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে। এই দেশ নিয়ে আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী, সাহিত্যিক, নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন, কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ। তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই, এখন দয়া করে আবার শুনুন। গরিবের কথা বাসি হলে ফলবে। এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজ, এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে। এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে, তাকে আমরা যতই গালি দিই, একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত। এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই। আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে, ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখেন এই প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধা সম্পাদককে যখন লাঞ্ছনা করা হচ্ছে, আশেপাশে সেনাবাহিনী দেখছে, আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে। কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে, তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আমরা আপনারা জড়িয়ে পড়ি, এই দিকে হোক আর ওই দিকে হোক, এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে। কিন্তু এই খুনিরা কিভাবে
এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে, তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেন তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না? যেখানে একজন মুখোশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল, খুন করার পরে তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে, কিভাবে একটা মোটরসাইকেল জায়গায় আর একটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে। তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে দেশকে যদি বাঁচাতে হয়, আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, নির্বাচনে যেই আসুক, যত খারাপ লোকই আসুক, আপনার যত অপছন্দের লোকই আসুক, যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে, এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে। এবং এটাকে আপনারা দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন, বিপদ থেকে আমরা কেউই বাঁচব না।